বসন্তপুর নামে এক গ্রামে রহিম নামে এক দরিদ্র বড়ই বিক্রেতা বাস করত। বড়ই বিক্রি করে সে তার পরিবারকে সাহায্য করত। দারিদ্র্যের কারণে তাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বড়ই নাও, তাজা এবং মিষ্টি বড়ই। রহিম, এই বড়ই প্রতি কেজির দাম কত? ভাই, বড়ই প্রতি কেজির দাম 60 টাকা। ওহ আল্লাহ, এত দামে বড়ই! তোমার বড়ই কি মূল্যবান সোনা দিয়ে সাজানো যে তুমি এত দামে বিক্রি করছো? ভাই, এগুলো সবেমাত্র বন থেকে আনা, একেবারে তাজা বড়ই। আর তাছাড়া বড়ইয়ের দামও এখন বেড়ে গেছে। না, যদি তুমি এগুলো প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি করতে চাও তাহলে দাও, না হলে আমি অন্য কোথাও থেকে কিনে নেব। 25 টাকা? এটা তো খুব কম। ঠিক আছে, তাহলে তুমি তোমার বড়ই রাখো, আমি চললাম। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল। আজ আমার একটিও বড়ই বিক্রি হয়নি। সারা দিন কেটে যাবার পর একজন গ্রাহক এসেছিলেন, তিনিও চলে গেলেন। এখন আমার কি করা উচিত? আরে রহিম, তুমি কি ভাবছো? আসসালামু আলাইকুম মোড়ল মশাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? তুমি এত চিন্তায় ডুবেছিলে কেন? মোড়ল জিজ্ঞাসা করলে রহিম তাকে সবটা খুলে বলে। রহিমের কথা শুনে মোড়ল মনে মনে ভাবতে থাকে, ওর বড়ইগুলো সত্যি ভালো আর তাজা। লোকটা বোকা ছিল। আমি এক কাজ করি, কম দামে ওর বড়ইগুলো কিনে নিই। এই সব ভেবে মোড়ল বলল, রহিম, এক কাজ করো, আমাকে 35 টাকা প্রতি কেজি দরে 12 কেজি বড়ই দাও। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে রহিম মনে মনে ভাবল, যাক, অন্তত মোড়ল মশাই আমাকে দাম খুব বেশি কমাতে বাধ্য করেননি। এখন যত টাকাই পাই তা দিয়ে আমি ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনব, কারণ খালি হাতে তো বাড়িও যেতে পারি না। মোড়ল চালাকি করে মনে মনে ভাবে, বোকা লোক, এই মানুষগুলোকে দুটো মিষ্টি কথা বললেই এরা সব কিছু দিয়ে দেয়। তারপর মোড়ল বড়ই নিয়ে সেখান থেকে চলে গেল। রহিমও তার জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হলো। ওগো, শুনছো? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসাই ভালো হয়েছে। কি হয়েছে আসমা, তুমি এত চিন্তিত কেন? মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে, তার খুব জ্বর। আসমা, তুমি কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি কবিরাজকে নিয়ে আসছি। তখন রহিম কবিরাজকে ডাকতে বেরিয়ে যায়। ঠিক তখনই রাস্তায় খুব জোরে বৃষ্টি শুরু হয়। তা সত্ত্বেও রহিম কোনো রকমে কবিরাজের কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে সবকিছু খুলে বলে। এরপর কবিরাজকে সঙ্গে করে সে বাড়ি ফিরে আসে। রহিম, তোমার মায়ের খুব জ্বর। শুধুমাত্র একটি ওষুধ দিয়েই তাকে সুস্থ করা যায়, কিন্তু সেই ওষুধটি অনেক দামি। এতে ব্যবহৃত ভেষজগুলি সহজে পাওয়া যায় না। কবিরাজ মশাই, টাকার চিন্তা করবেন না, শুধু আমার মাকে সুস্থ করে দিন। তারপর কবিরাজ তাকে ওষুধ দিয়ে নিজের বাড়ি চলে গেল। ওগো, শুনছো? তুমি এত টাকা কোথায় পেলে? আজ মোড়ল মশাই আমার কাছ থেকে অনেক বড়ই কিনেছে। এই টাকা সেখান থেকেই এসেছে। তার মানে কি সব টাকা মায়ের ওষুধের জন্য খরচ হয়ে গেল? হ্যাঁ আসমা, এখন আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রহিমের মা সুস্থ হয়ে ওঠেন, কিন্তু এদিকে রহিমের বড়ই বিক্রি দিনের পর দিন কমতে থাকে। সেদিনে মাত্র 50 থেকে 60 টাকা উপার্জন করতে পারত। একদিন আসমা বলল, ওগো, শুনছো? আজ ঘরে খাবার মতো কিচ্ছু নেই। চিন্তা করো না আসমা, আমি কিছু ব্যবস্থা করব। আল্লাহ যেন আজ আমার কথা শোনেন আর আমার সমস্ত বড়ই বিক্রি হয়ে যায়। ঠিক আছে আসমা, আমি বড়ই বিক্রি করতে যাচ্ছি। এই কথা বলে রহিম বড়ইয়ের ঝুড়ি নিয়ে গ্রামে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বড়ই নাও, বড়ই, মিষ্টি মিষ্টি বড়ই, তাজা রসালো মিষ্টি বড়ই নাও। এভাবে সারাদিন রহিম গ্রামে ঘুরে ঘুরে বড়ই বিক্রি করে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার একটা বড়ইও বিক্রি হয় না। ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বসে মনে মনে ভাবতে থাকে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমার একটাও বড়ই এখনো বিক্রি হয়নি। এখন এই বড়ইগুলো পচতে শুরু করেছে। এখন আমার কি করা উচিত? হে আল্লাহ, আমার জীবনের কষ্টগুলো কখন শেষ হবে?
রহিম এইসব ভাবছিল, ঠিক তখনই সেখান দিয়ে এক পীর বাবা যাচ্ছিলেন। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তুমি একটা দেবে, আল্লাহ তোমাকে 100টা দেবেন। আসসালামু আলাইকুম পীর বাবা। ওয়ালাইকুম আসসালাম, দীর্ঘজীবী হও পুত্র। আপনি কি চান পীর বাবা? হ্যাঁ পুত্র, আমি একজন ভিক্ষুক এবং এখানকার লোকদের কাছ থেকে ভিক্ষা চাইছি। পীর বাবা, কেমন ভিক্ষা? পুত্র, আমি আমার ভক্তদের জন্য খাবার সংগ্রহ করছি, এই জন্যই আমি প্রতিটি গ্রামের মানুষের কাছে ভিক্ষা চাইছি। পুত্র, তুমি যদি চাও তুমিও তোমার সাধ্যমতো কিছু ভিক্ষা দিতে পারো। আমি ক্ষমা চাইছি পীর বাবা, এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো আমার কাছে 1 টাকাও নেই। আমার বাড়িতে কোনো আটা বা শস্য নেই যা আমি আপনাকে দিতে পারি, আর আজ সকাল থেকে আমি কিছুই আয় করিনি। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। পুত্র, তুমি কি আমাকে এই বড়ইগুলো দিতে পারবে? পীর বাবার কথা শুনে রহিম মনে মনে ভাবতে লাগল। হ্যাঁ, আমি অবশ্যই এই বড়ইগুলো পীর বাবাকে দিতে পারি। এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে আর এগুলো বিক্রি হবার কোনো আশা নেই। নষ্ট হয়ে যাওয়ার থেকে এগুলো কারো পেটে গেলে ভালো। এসব ভেবে রহিম বলল। হ্যাঁ পীর বাবা, দয়া করে এই বড়ইগুলো নিন। রহিমের কথা শুনে পীর বাবা ঝুড়ি থেকে কয়েকটি বড়ই তুলে নিলেন। এটা কি পীর বাবা, আপনি এত কম বড়ই কেন নিচ্ছেন? আপনি সবগুলো নিতে পারেন। পুত্র, যদি আমি তোমার সব বড়ই নিয়ে নিই তাহলে তুমি কি বিক্রি করবে? সমস্যা নেই পীর বাবা, আমি আগামীকাল আরও বড়ই তুলে বিক্রি করব, আপনি এগুলো নিয়ে যান। পুত্র, আমি এত বড় ঝুড়ি কিভাবে বইব? পীর বাবা, বলুন কোথায় যেতে হবে, আমি এগুলো ওখানে পৌঁছে দেব। ঠিক আছে পুত্র, আমার সাথে এসো। এই কথা বলে পীর বাবা রহিমকে সাথে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। কিছু সময় চলার পর তারা পীর বাবার কুঁড়েঘরে পৌঁছে গেল। ধন্যবাদ পুত্র। পীর বাবা, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য ছিল। আমার দোয়া তোমার সাথে আছে, তুমি সবসময় সুখী থেকো। পীর বাবা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো পুত্র, তুমি কি বলতে চাও? পীর বাবা, আপনি তো বড়ইগুলো নিলেন, কিন্তু আপনার ভক্তদের কি শুধু এই বড়ই খাওয়াবেন? না পুত্র, আসলে আমি আগে থেকেই শস্য আর সবজি জমা করে রেখেছিলাম, শুধু বড়ইয়ের খোঁজে বেরিয়েছিলাম। তাহলে তো এটা খুব ভালো কথা পীর বাবা। যাক, আমার বড়ইগুলো আপনার কাজে এসেছে, এটাই সবচাইতে বড় কথা। ঠিক আছে পীর বাবা, এখন আমাকে যেতে হবে। পুত্র, অপেক্ষা করো, আমি তোমাকে কিছু দিতে চাই। এটা নাও, এর নাম শাহজাদি। আজ থেকে এই পাখিটা তোমার। একটা পাখি? কিন্তু এটা আমি কিভাবে নেব? এটা তো আপনার। যখন তুমি আমাকে কোনো স্বার্থ ছাড়াই তোমার পুরো ঝুড়ির বড়ই দিয়ে দিলে, আমি কি তোমাকে একটা পাখিও দিতে পারি না? পীর বাবা, এই পাখিটা দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ পাখি নয় পুত্র, এটা একটা জাদুকরী পাখি। এটা তোমার ভাগ্যের চাবিকাঠি। যতক্ষণ এটা তোমার সাথে থাকবে তোমার ভাগ্য উজ্জ্বল থাকবে, কিন্তু মনে রেখো, কেউ যেন এর রহস্য জানতে না পারে। তারপর রহিম শাহজাদি পাখিটিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথে পাখিটি বলল, রহিম, পীর বাবা যা বলেছিলেন তা মনে রেখো, কাউকে জানতে দিও না যে আমি একটি জাদুকরী পাখি। ঠিক আছে বন্ধু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কথা কাউকে বলবো না। এই কথা বলে রহিম জাদুকরী পাখিটিকে নিয়ে তার বাড়িতে গেল। ওগো, তুমি এই পাখিটা কোথা থেকে আনলে? আসমা, এই পাখিটা এখন থেকে আমাদের সাথেই থাকবে। তুমি এই পাখিটাকে কেন বাড়িতে এনেছো? আমরা ইতিমধ্যে খাবার পেতে হিমশিম খাচ্ছি, আমরা দিনে এক বেলাও খেতে পাই না, আর তার উপরে তুমি এই পাখিটাকে আনলে? তুমি কি বলছো আসমা? এই ছোট্ট পাখিটা আর কতটা খাবে? আর খাবারের কথা বললে, আমরা যা খাবো ওকেও তাই খাওয়াবো। রহিম আর আসমা যখন কথা বলছিল, ঠিক তখন বাইরে থেকে একটি আওয়াজ এলো। আরে রহিম, তুমি কি বাড়িতে আছো? একটু বাইরে এসো। আরে জালাল ভাই, আপনি আসুন। হ্যাঁ রহিম, আজ আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল, অনেক খাবার বেঁচে গেছে, তাই ভাবলাম গ্রামে কিছু বিতরণ করি, তোমাকেও দিতে এসেছি, এটা নাও। অনেক ধন্যবাদ ভাই। আরে না রহিম, ধন্যবাদ দেওয়ার কি আছে, এই খাবারটা তো নষ্টই হয়ে যেত, তার চেয়ে কারো পেট ভরলে ভালো। এই কথা বলে জালাল সেখান থেকে চলে গেল। এটা তো খুবই সুস্বাদু খাবার। দেখলে আসমা,
আমি তোমাকে বলেছিলাম তো, ভাগ্যে যা লেখা থাকে তাই হয়। তুমি অকারণে চিন্তা করছিলে। দেখো, এই খাবারটা আমাদের কাছে নিজে থেকেই এসেছে। আজ আমরা সুস্বাদু খাবার খাবো আর আল্লাহর শুকরিয়া আদায় করব। তারপর তারা সবাই মিলেমিশে খাবার খেলো। পরের দিন সকালে, আসমা, আমি বড়ই বিক্রি করতে বাজারে যাচ্ছি। তাহলে তুমি কি শাহজাদি পাখিটাকেও সাথে নিয়ে যাবে? কেন, কি হয়েছে? না, কিছু না, আমি শুধু এমনি জিজ্ঞাসা করছিলাম। তারপর রহিম বড়ই বিক্রি করতে বেরিয়ে পড়ল। বড়ই নাও, বড়ই, তাজা এবং মিষ্টি বড়ই। রহিম, তোমার বড়ইগুলো দেখতে খুব ভালো। দাম কত? ভাই, বড়ই প্রতি কেজি 60 টাকা। ঠিক আছে, এক কাজ করো, আমাকে 5 কেজি বড়ই দাও। সেই লোকটি কোনো রকম দরদাম না করেই রহিমের কাছ থেকে 5 কেজি বড়ই নিয়ে চলে গেল। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রহিমের সব বড়ই বিক্রি হয়ে গেল। বাহ, আজ আমার সব বড়ই ভালো দামে বিক্রি হয়েছে। এখন আমি এই টাকা দিয়ে মা আর আসমার জন্যে ভালো পোশাক এবং খাবার কিনব। তারপর রহিম সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে গেল। ওগো, এসব কি এনেছো? আজ আমার ভালো উপার্জন হয়েছে, তাই তোমাদের দুজনের জন্য কাপড় আর কিছু খাবারের জিনিসপত্র নিয়ে এসেছি। এভাবে দিন চলতে লাগলো আর রহিমের উপার্জনও দিনের পর দিন বাড়তে থাকলো। তারপর একদিন রহিমের বাড়িতে কুদ্দুস নামের এক ব্যক্তি এলো। এই নাও রহিম ভাই, তুমি যে আমাকে 8 মাস আগে টাকা ধার দিয়েছিলে, সেই টাকা আমি তোমাকে ফেরত দিতে এসেছি। ধন্যবাদ কুদ্দুস ভাই। আরে, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত রহিম ভাই। তুমি আমার সবচেয়ে খারাপ সময়ে উপকার করেছিলে। তোমার টাকা ফেরত দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চাইছি। কুদ্দুস রহিমের টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে গেল। ওগো, শুনছো? আজকাল লোকজন আমাদের উপর এত দয়া কেন করছে কে জানে। আমার তো মনে হচ্ছে যেদিন থেকে এই শাহজাদি পাখিটি এসেছে সেদিন থেকেই আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আসমা, তুমি যে কি সব আজে বাজে ভাবো, এসব কিছুই না। অন্যদিকে রহিমের উন্নতি দেখে গ্রামের লোকজন ঈর্ষান্বিত হতে লাগলো। রহিমের সব বড়ই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, আর আমরা সকাল থেকে এখানে বসে আছি, কিন্তু আমাদের একটা ফলও বিক্রি হয় না। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছ। এই রহিমের কারণে আমাদের ব্যবসা বন্ধ হওয়ার আগে কিছু একটা করতে হবে। চলো এক কাজ করি, মোড়লের কাছে গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করি, বাকিটা উনিই সামলে নেবেন। এই সব বলে দুজনে মোড়লের বাড়িতে গেল। আসসালামু আলাইকুম মোড়ল মশাই। ওয়ালাইকুম সালাম। বলো, কি মনে করে এলে? মোড়ল মশাই, আমরা আপনাকে খুব জরুরি একটা কথা বলতে এসেছি। বলো, কি এমন জরুরি কথা? মোড়ল মশাই, আমাদের গ্রামের রহিম অন্যের ক্ষেত থেকে বড়ই চুরি করে বিক্রি করছে। কি বলছো এসব? আমরা সত্যি বলছি মোড়ল মশাই, আমরা তাকে নিজের চোখে দেখেছি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি অবশ্যই রহিমকে এর শাস্তি দেব। তারা দুজন মোড়লের কাছে রহিমের নামে বদনাম করে এবং তাকে উস্কানি দিয়ে সেখান থেকে চলে যায়। রহিম, আমি কখনো ভাবিনি সে এত বড় চোর হবে। আমাকে রহিমের ব্যাপারে সবকিছু জানতে হবে। আমি আজ রাতেই রহিমের বাড়িতে গিয়ে সবটা জানব। রাত হওয়ার পর মোড়ল চুপি চুপি রহিমের বাড়ির উঠোনে চলে এলো আর তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইল। ওগো, শোনো, আমার শপথ, আমাকে বলো আমাদের এই উন্নতির পেছনের রহস্যটা কি, আমি জানতে চাই। আসমা শপথ দেওয়ায় রহিম তাকে সব কথা সত্যি সত্যি বলে দিল। আরে বাহ, এটা তো খুবই আনন্দের কথা। তাদের দুজনের সব কথা বাইরে থেকে মোড়ল শুনে নিল। তাহলে এই ব্যাপার, তার মানে এই পাখিটাই রহিমের ভাগ্যের চাবিকাঠি। যদি আমি এই পাখিটাকে নিয়ে যেতে পারি তাহলে আমারও ভাগ্য বদলে যাবে। পরের দিন সকাল হতেই মোড়ল সেই দুজন লোককে সাথে নিয়ে রহিমের বাড়িতে পৌঁছে গেল। রহিম, তুমি এত বড় চোর হবে আমি কখনো ভাবতে পারিনি। চুরি? কেমন চুরি মোড়ল মশাই? বেশি চালাকি করার দরকার নেই, আমি তোমার সব সত্যিটা জানি। কোন সত্যি মোড়ল মশাই?
রহিম, প্রথমে তুমি অন্যের ক্ষেত থেকে বড়ই চুরি করে বিক্রি করো, আর এখন জিজ্ঞাসা করছো কেমন চুরি? তোমার শাস্তি হলো তোমাকে 25,000 টাকা জরিমানা দিতে হবে। মোড়ল মশাই, আমার কাছে এত টাকা নেই, আর আমি সত্যি বলছি আমি কারো ক্ষেত থেকে চুরি করিনি। যদি তোমার কাছে 25,000 টাকা না থাকে তাহলে আমি তোমার এই পাখিটিকে আমার সাথে নিয়ে যাব। না না, আমি তোমার সাথে যাব না। মোড়ল মশাই, এটা আমার পাখি, আপনি আমার পাখিকে এইভাবে ধরে নিয়ে যেতে পারেন না। রহিমকে হতাশ দেখে অন্য ফলওয়ালারা বলতে লাগলো, মারো ওকে, ও আমাদের ক্ষেত থেকে চুরি করে আর আমাদের কষ্টার্জিত টাকায় আরামে জীবন কাটায়। হ্যাঁ হ্যাঁ, মারো ওকে, ও একটা চোর। আমার স্বামীকে ছেড়ে দিন, উনি নির্দোষ, উনি কিছুই করেননি। আসমার কথা শুনে মোড়ল রহিমকে ছেড়ে দিল আর মনে মনে ভাবল, বোকা লোক, এখন আমি ওর পাখি দিয়ে আমার ভাগ্য ফেরাবো। তারপর এভাবেই কিছুদিন কেটে গেল। শাহজাদি পাখিটি চলে যাওয়ায় রহিমের আর্থিক পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়ে গেল। ওগো, শুনছো? এখন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, আর এখন আমাদের আগের মতো বড়ই বিক্রির ব্যবসাও নেই। আসমা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি কোনো না কোনো উপায়ে ঠিকই বের করে দেবেন। আর ওদিকে মোড়ল, শোনো, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, আমিই তোমার মালিক। না, আমার মালিক রহিম, আর সে আমার বন্ধু। মোড়ল পাখিটির সাথে কথা বলছিল, ঠিক তখনই সেখানে এক ব্যবসায়ী এলো। আসসালামু আলাইকুম মোড়ল মশাই। ওয়ালাইকুম সালাম। আরে লতিফজি, কি মনে করে? হ্যাঁ মোড়ল মশাই, আমি এখানে কিছু কাজে এসেছিলাম। বলুন, কি কাজ? আসলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি এবং আমার এখানে অনেক জমি আছে যা আমাকে বিক্রি করতে হবে। তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি যদি আমার সমস্ত জমি কিনে নেন তবে খুব উপকার হয়, কারণ এই গ্রামে আপনি ছাড়া আর কেউ আমার এত জমি কিনতে পারবে না। তারপর মোড়ল সেই ব্যবসায়ীর কাছ থেকে জলের দরে জমিগুলো কিনে নিল, আর কিছুদিন পরেই সেই জমিগুলো দ্বিগুণ লাভে বিক্রি করে দিল। আরে বাহ, এই পাখিটা তো সত্যিই ভাগ্যের চাবিকাঠি। আমাকে এই পাখিটাকে লুকিয়ে রাখতে হবে, না হলে যে কেউ এটাকে নিয়ে যেতে পারে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন খাঁচার দরজা খোলা রেখে দিয়েছিল। পাখিটি সুযোগ পেয়ে সেখান থেকে উড়ে পালায়। কিছুক্ষণ পর মোড়ল সেখানে এসে খালি খাঁচা দেখে অবাক হয়ে যায়। আরে, এটা কি? পাখিটা কোথায় গেল? মোড়ল পাখিটিকে খোঁজাখুঁজি করছিল, ঠিক তখনই সেই ব্যবসায়ী সেখানে এসে হাজির হলো। মোড়ল মশাই, আপনি চালাকি করে আমার সব জমি কম দামে দখল করেছেন। আমি আপনাকে ছাড়ব না। আপনার এই কুকীর্তির কথা আমি সব গ্রামবাসীকে বলে দেব। না না, এমনটা করবেন না, আমি তো ধ্বংস হয়ে যাব। আমি আপনার সব টাকা ফেরত দিতে প্রস্তুত। এই কথা বলে মোড়ল ব্যবসায়ীকে তার সব টাকা ফিরিয়ে দিল। টাকা নিয়ে ব্যবসায়ী সেখান থেকে চলে গেল। আমি রহিমের পাখি ছিনিয়ে নিয়ে ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। সম্ভবত আজ আমি সেই পাপের শাস্তি পেলাম। আর অন্যদিকে, ওগো, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বনের দিকে যাচ্ছি আসমা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এই কথা বলে রহিম জঙ্গলের দিকে রওনা দিল। আসসালামু আলাইকুম পীর বাবা। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হও পুত্র। পীর বাবা, আমি আপনাকে কিছু বলতে এসেছি। আমি জানি পুত্র, তোমার সাথে কি হয়েছে। কিন্তু কিভাবে পীর বাবা? আমি ওকে সব বলেছি। শাহজাদি, তুমি এখানে? মোড়ল তো তোমাকে নিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ বন্ধু, কিন্তু আমি ওর বন্দি দশা থেকে পালিয়ে এসেছি। শাহজাদি পাখিটি রহিমকে সব কথা খুলে বলল। রহিম, আমি তোমাকে বলেছিলাম যে জাদুকরি পাখির কথা কাউকে জানিও না, না হলে সবাই ওর পেছনে পড়বে। আমি দুঃখিত পীর বাবা, আমি ভুল করে ফেলেছি। আমাকে বাধ্য হয়ে আসমাকে শাহজাদির কথা বলতে হয়েছিল। ঠিক আছে পুত্র, মানুষই তো ভুল করে। আমি এই পাখিটি তোমাকে ফিরিয়ে দিচ্ছি এবং আশা করি তুমি আর কোনো ভুল করবে না। ধন্যবাদ পীর বাবা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর এমন ভুল করব না। শাহজাদি পাখিকে ফিরে পেয়ে রহিমের ভাগ্যের আবার উন্নতি হতে শুরু করলো, আর সে দিনের পর দিন বড়লোক হতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানান।
যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।